এক জালিমকে হটিয়ে আর এক জালিমকে আমরা ক্ষমতায় আনার জন্য আন্দোলন করি। উনি কাকে মিল করেছেন? উনি আরো অনেকগুলো শব্দ, অনেকগুলো আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। তো সুতরাং এই কথাগুলো যদি জবাব দিতে যাই, তাহলে সিরিজ অফ ডকুমেন্ট আপনার সাথে আমি হাজির করতে পারবো। জনাব তারেক রহমান বলছেন যে ডাক্তার শফিকুর রহমান যে উনি হলো জালিমদের লিডার, মানে বড় জালিম। এই ধরনের শব্দ কোনোদিনও কোনো জামাত নেতাও বলে নাই। তারেক রহমান তো দূরের কথা, কোনো বিএনপি নেতা বলে নাই। আমি কথা বলি, আমি কিন্তু স্যার আপনার কথার মধ্যে আমি কথা বলি নাই। কিন্তু এই কথা উনি মিথ্যাচার কথা বলেছেন, উনি জালিম ব্যবহার করেন নাই। হ্যাঁ, আমি আমার নিজের স্পষ্টই আছে এবং সেটা রেকর্ডিং চাইলে আপনি বের করে দেখতে পারেন। জনসভাগুলো ওই নেতাদের, বড় বড় নেতাদের সব রেকর্ডিং থাকে। এর মধ্যে দিয়ে মব সৃষ্টির কথা বলেছে। দেখুন মব সৃষ্টিটা কিভাবে হচ্ছে। আপনার যেদিন তফসিল ঘোষণা হলো তারপর দিন ওসমান হাদিকে হত্যা করা হচ্ছে, রাইট? এবং সেই হত্যাকে কেন্দ্র করে আপনি দেখবেন যদি জানা যায় সকল লোক আসছে, দল মত কত নির্বিশেষে, সেখান থেকে একটা গ্রুপ দৌড়ে পার্লামেন্টে গিয়েছে। কেন? বিপ্লবী সরকার গঠন করতে হবে। এর নেপথ্যে কারা ছিল আমরা জানি, এগুলো বাংলাদেশের মানুষ জানে। আপনি পিআর পদ্ধতির মাধ্যমে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এটা তো আপনার এই যে জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেব নিজে ডিক্লার দিয়েছেন। উনি কি ঠেকাতে পারছেন এগুলো? উনি গণভোট আগে করতে হবে উনি ঠেকাতে পারছেন? উনি জাতীয় ইলেকশন আগে স্থানীয় নির্বাচন করতে উনি ঠেকাতে পারছেন? তো সুতরাং এই কথাগুলো বলে বাংলাদেশকে যদি মনে করা হয় যে এটা আমার হাতের তালুই পুরো বাংলাদেশটা এসেছে, এটা মনে করার কোন কারণ? আমি আগে বলেছি বিএনপি গ্রাসরুটের একটা রাজনৈতিক দল, যে দলের সাথে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অতপ্রতভাবে জড়িত, যে দলের সাথে মহান স্বাধীনতার ঘোষণা জড়িত। তো সুতরাং এই কথাগুলো আমাদেরকে নতুন করে বয়ান তুলে ধরে লাভ নেই। কারণ এখানে এই যে আমির সাহেব, কর্নেল ওলি সাহেবকে তো স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন বাইরে, অর্থাৎ ফ্যাসিস্ট সময়ে একটা পরিবার কেন্দ্রিক স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেটিকে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন নতুন করে আরেকটি ন্যারেটিভ তৈরি করা যে কর্নেল ওলি সাহেব উনি স্বাধীনতা ঘোষক। তো সুতরাং এই কথাগুলো বলে আপনার বিভ্রান্তি তৈরি করা এবং এই যে কথাগুলো বলেছে, আমি কিন্তু বলেছি আমার লাস্ট পর্বে যে আমরা চাই একটা ঐক্য মধ্য দিয়ে নির্বাচনে জনগণ যাকে যদি শেষ করছি, যদি ওনাদেরকে পছন্দ করে কোনো সমস্যা নেই। তো এটা তো জনাব তারেক রহমান বলেছেন। আমি কিন্তু প্রকাশ্যে আপনার এই মিডিয়ার মাধ্যমে বলছি, আমি একটা রাজনৈতিক দলকে আদর্শকে আমি বিশ্বাস করি, এটা বলছি, এটা প্রত্যেকটি প্রোগ্রামে আমি বলি। কিন্তু জাহাঙ্গীর সাহেব বলছেন উনি আসলে কোন দলকে, উনি আদর্শকে বিলং করেন, উনি একজন সাধারণ কর্মী বা সাধারণ একজন নাগরিক। কিন্তু ওনার কথা তো আমি জানি যে উনি কোন না কোন একটা রাজনৈতিক দলকে আদর্শ করে মানে উনি বক্তব্য করে দিচ্ছেন। সুতরাং এই কথাগুলো প্রকাশ্যে আমাদের বলার জন্য সব সাহস আছে, এটা অনেকেরই নাই, অথবা অনেকে তার পরিচয়টাকে গোপন রাখতে চান। এই কথাগুলো, এই ঘটনাগুলো এটি বাংলাদেশের ক্ষেত্রে বিভ্রান্ত তৈরি করে। আমি মনে করি যে 5 আগস্টের পরে জামাত ইসলামের আমির বলেছেন যে একটা জালিমকে, আমি শেষ করছি প্লিজ, এক জালিমকে হটিয়ে আর এক জালিমকে আমরা ক্ষমতায় আনার জন্য আন্দোলন করি। উনি কাকে মিল করেছেন? উনি আরো অনেকগুলো শব্দ, অনেকগুলো আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। তো সুতরাং এই কথাগুলো যদি জবাব দিতে যাই, তাহলে সিরিজ অফ ডকুমেন্ট আপনার সাথে আমি হাজির করতে পারবো। আপনি দেখবেন যে বিএনপির প্রধান নেতা থেকে নেতৃবৃন্দ থেকে এই জাতীয় শব্দ চয়ন কি হয়েছে কিনা। সুতরাং এই যে অধ্যত্বপূর্ণ আচরণ, অধ্যত্বপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ, অধ্যত্বপূর্ণ কথাবার্তা, এটি তো তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়। এটা অতীতও হয়েছে, এটা আগামী দিনে হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন জাহাঙ্গীর, বলেন। জি, থ্যাংক ইউ অধ্যাপক মতিউর রহমানকে, উনি খুব সুন্দর করে বলছেন। আসলে আমি শেষের দিক দিয়ে ওনার কথা দিয়ে আমি শুরু করি। আমি তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমানের নিয়ে আমি কথা বলতে চাইনি, যেহেতু ভাই খোসা দিলেন তাই না বলে আর উপায় নাই। সেটা হলো যে যেমন ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত, তার কথাবার্তা কিন্তু মার্জিত, এটা দেশবাসী সবাই জানে। আমি রুহুল কবির রিজভী, তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, তার কাছ থেকেও আমি শুনেছি, দেখেছি, উনি লিখছেন যে ডাক্তার শফিকুর রহমানের আমি একজন ভক্ত। তো সুতরাং এখন আমাদের প্রফেসর স্যার যদি এটা ওনার ভালো না লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিএনপির অনেক নেতাই তার ফলোয়ার। এখন এই যে জালিম বলেছেন, জামাতের আমির সাহেব কিন্তু তার বক্তব্য বলেছেন যে এই জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। আমি একটু বলি বরিশালের জনসভায় জনাব তারেক রহমান বলছেন যে ডাক্তার শফিকুর রহমান যে উনি হলো জালিমদের লিডার, মানে বড় জালিম। এই ধরনের শব্দ কোনোদিনও কোনো জামাত নেতাও বলে নাই। তারেক রহমান তো দূরের কথা, কোনো বিএনপি নেতা বলে নাই। আমি কথা বলি, আমি কিন্তু স্যার আপনার কথার মধ্যে আমি কথা বলি নাই। উনি মিথ্যাচার কথা বলেছেন, উনি জালিম ব্যবহার করেন নাই।
হ্যাঁ, না আমি আমার নিজের স্পষ্টই আছে এবং সেটা রেকর্ডিং চাইলে আপনি বের করে দেখতে পারেন। জনসভাগুলো ওই নেতাদের বড়, বড় নেতাদের সব রেকর্ডিং থাকে। তো সুতরাং এইটা ইয়ে কথা না। আর বিএনপি আন্দোলনে ছিল কি ছিল না তা গত ১৭ বছর আমরা স্বীকার করি। আমরা জানি মানুষও দেখেছে বিএনপি সবসময় আন্দোলনের কথা বলছে। ঈদের পরে আন্দোলন করবে, রোজার পরে আন্দোলন করবে, কোরবানির পরে আন্দোলন করবে। কিন্তু তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই। তারা তাদের ভিতরে তাদের দালাল ছিল তার দলের ভিতরে, তাদের সর্বোচ্চ কোরামের ভিতরে, এটা তাদের লোকরাই বলে, এটা আমরা বলি না বা সাধারণ মানুষও বলে না, কেউই এটা তারাই স্বীকার করেছে যে কোনো আন্দোলনে সফল হতে পারে নাই। সর্বশেষ যে আন্দোলনে সফল হয়েছে সেই আন্দোলনের তাদের সক্রিয় এবং প্রকাশ্য সমর্থন ছিল না, কিন্তু সেখানে জামাতে ইসলাম সহ অন্যান্য দলের তারা সর্বোচ্চ সেখানে প্রকাশ্য, এই যে বিপি নূর থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, এনসিপি তো পরে গঠিত হয়েছে, জামাত ইসলাম আর শিবির যে এই আন্দোলনের মূল ব্যাকড বাই শিবির, এই কথা মানে বহু বোদ্ধারা, বহু বুদ্ধিজীবীরা, বহু মাঝখানে বিশ্লেষকরা এটা স্বীকার করেছেন যে জুলাই আন্দোলনটার এই যে তার ১৫৮ জন যে সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তার মেজরিটি হলো শিবির নেতা। তো এই কথাগুলো তো আর নতুন করে বলার কিছু নেই। বিএনপি অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, এই কথা আমি দ্ব্যর্থহীন ভাবে বলবো। বিএনপিও ছিল, জামাতও ছিল, কিন্তু আজকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে বেরিয়ে এসে তারা আবার কেউ কেউ আবার ফ্যাসিবাদী আচরণ করছে। ৫ তারিখের পর থেকে সেই ফ্যাসিবাদদের রাস্তা দেখে দেওয়া, তাদের সে চাঁদা তাদেরটা বন্ধ করে গেছে, তারা চলে গেছে, সেই চাঁদা এখন কে তুলে, তারপরে তাদের দুর্নীতি এখন কে করে, এগুলো তো দেশের মানুষ এখন দেখছে। সুতরাং এইটা আমরা আশা করি নাই যে এরকম একটা ফেসিস্ট বিদায়ের পরে একই ঘটনার বারবার সবাইকে সময় দিতে পারবো না, বারবার সময় দিতে পারবো না মতিন ভাই, অলরেডি 2 ঘন্টা তো টক শো করার জন্য। আপনি আমাকে 2 মিনিট দিবেন, ওনাকে আপনি 2 মিনিট দিবেন। আপনি 4 মিনিট দিয়েছেন, 4 মিনিট দিয়েছেন আপনি, 4 মিনিট দিয়েছেন আপনি মতি সাহেব, আপনি 4 মিনিট সময় নিছেন, 4 মিনিট নিছেন, 4 মিনিট সময় নিছেন, 2 মিনিট দেয় না আপনাকে। আমি আপনাকে 14 সময় দিয়েছি, আপনি 18 ছেড়েছেন। আপনাকে 14 সময় দিয়েছি, আপনি 18 ছেড়েছেন। আমাদের আমি লন্ডনে বসে আমেরিকার সাধারণ ক্ষমা করে দিয়েছেন, উনি ক্ষমা করে দেন কি? উনি আমেরিকা ক্ষমা করে দেন। আমি সব কথা যদি আমরা এখানে ব্যাখ্যা দিতে যাই তাহলে মনির ভাই নিশ্চয়ই আপনি সেই সময় এলাও করবেন না যে কেন সাধারণ ক্ষমতার ক্ষমা করা কি প্রেক্ষাপট ছিল, না হলে দেশে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর জন্য তার যে ভূমিকা ছিল সেগুলো ব্যাখ্যা এখন যাব না। শুধু আমাদের আলোচনার বিষয় হলো আর কয়েক ঘন্টা পরে নির্বাচন, এবং এই নির্বাচনের পরে ফলাফলের ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ হবে। এই নির্বাচনে আমরা কোন রকমের প্রশাসনের পক্ষপাতিত্ব, ইঞ্জিনিয়ারিং, কারচুপি এবং একটা দলের প্রতি যে ঝুঁকে পড়ার এই প্রবণতা, এটা তাদেরকে এখনো সময় আছে, এটা আপনারা পরিহার করেন। কারণ এই প্রশাসনের যদি পরিহার না করেন তাহলে আওয়ামী লীগের পরবর্তী সেই আওয়ামী লীগের পরিণতি কি হয়েছিল সেটা তাদেরকে আরেকবার আমি ভেবে দেখার অনুরোধ করব এবং তাদেরকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সম্মেলনদেরকে এবং মনির ভাই আপনাকে। জি ধন্যবাদ। জনাব একেএম পাটোয়ারি, যদি কোনো মন্তব্য থাকে একটু বলবেন। দেখুন, আমরা কোনো না কোনো পার্টিকে ভোট দিই, কোনো না কোনো পার্টিকে সমর্থন করি, কিন্তু যখন আমরা বক্তব্য দিতে আসবো আমাদের নিরপেক্ষতা থাকতে হবে, সেটা যদি আমার ভাইয়ের বিরুদ্ধেও যায়। কিন্তু এখানে কিছু কিছু লোক দেখা যাচ্ছে যে তারা একটার দোষ দেখতেছে আর একটার দোষ দেখতেছে না, এটা কিন্তু হওয়া উচিত না। আর যেটা হলো যে আমাদের আচরণের মধ্যে আমরা সেই ইয়েগুলি করা, আমাদের দেখে লোকজন এখানে তো যারা আলোচক আসে তারা তো দেশের বিশিষ্ট শ্রেণীর লোকজন, তাদের ফলো করবে লোকজন, যারা দর্শক শ্রোতা আছে। তো সুতরাং আমাদের ওইখানে আমরা জিনিসগুলি বিবেকের কথা, ন্যায় নীতির কথা, আইনের কথা, মূল্যবোধের কথা মধ্যে থাকতে হবে। যদি সেটা আমার পার্টিও হয়, পার্টির এগেনস্ট গেলেও আমি সে কথাটা বলবো। আমাদের এটাই হওয়া উচিত, আমাদের মূল্য আর এখানে যে ওই একজনে প্রশ্ন করছিলেন, আমি যদি চ্যানেলের মালিক হই, তো আমি যদি ইলেকশন করি, আমার ব্যবসা রাজনীতির জায়গায় রাজনীতি আর প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠান থাকবে, দুইটাকে একসাথে করা ঠিক হবে না। যে ব্যবসাকে বাসাঘাট নিয়ে আসা উচিত না, বাসাকে ব্যবসার মধ্যে নেওয়া উচিত না। তো যারা যদি কোনো চ্যানেলের মালিকও দাঁড়ায় তাহলে তার ওই পার্টির কথাগুলি চ্যানেলের মধ্যে দেওয়া উচিত না, বক্তব্য রাখা উচিত না। কিন্তু সেই ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় কী করতেছে, তথ্য মন্ত্রণালয় এগুলো মনিটর করে তাদের ওয়ার্নিং দিতে পারতো, তারা তো দিচ্ছে না। ওই যে একজনে প্রশ্ন করছিলেন যে মিডিয়ার লোকেরা এটা করতে পারে কিনা, যদি থাকে এটা করা। আরেকটা জিনিস হলো যে অনেক কিছু আমরা চাচ্ছি কিন্তু আমরা বলতেছি নিরপেক্ষ, কিন্তু আমরা এখানে যে ওই যে আমার ওই যে ভাইজি বললেন আমার সহ-আলোচক, এখানে দেখা যাচ্ছে যে তো বেশিরভাগও তো এখন জামাতের প্রশাসন, আমরা যেটা আমি নিরপেক্ষভাবে আমি যেহেতু দেখি প্রশাসন সবারই আমার জানা,
আমি নাম ধরে বলে দিতে পারবো